অনেক কিছু একেবারে বাংলাদেশের ছোটখাটো লঞ্চের মতো ডিজাইন করা। এই হলো ভ্যানিস ক্যানেল, যা কিছু দেখছেন আপনারা এই ভিডিওতে, এটাই হলো সেই ভ্যানিস ক্যানেল। ও আচ্ছা, সুন্দর আপনারা চেয়ার রয়েছে এখানে, ভালো প্লাস্টিকের চেয়ার আছে, বেশ শক্তই, কোনো সমস্যা নাই, বুঝতে পারবেন। আরেকটা জিনিস আমার কাছে খুব খটকা লাগলো, সেটা হলো যে এখানে কবে থাকতে মানুষ থাকা শুরু করছে এখানে। এটা তো ভাই জানা দরকার, একটা সিটিতে আসছেন, এত খালে দিয়ে ঘুরতেছেন, এত পানি, এত সুন্দর ঘরবাড়ি খালের উপরে, প্রশ্ন তো আসেই যে কবে থেকে এখানে মানুষ আসা শুরু করছে, মানে থাকা শুরু করছে। পরে খোঁজ নিয়ে জানলাম প্রায় ৫ম শতাব্দীতে, 50th সেঞ্চুরি, এর অর্থ হলো 401 থেকে 500 সাল, এখন যেমন 2000 সাল চলছে না, তো ওই সময় থেকে এখানে মানুষ উদ্বাস্তু বা রিফিউজি হিসেবে আসতে শুরু করে, এবং মানুষ এখানে এসে পালায় থাকতো, বুঝছেন, নিজের যান জীবন যৌবন নিয়ে। তো এখন তাদের যান জীবন যৌবনে কার আবার খাতরা হয়েছিল, সে খাতরা হয়েছিল আবার রোমান সম্রাটরা। তো আপনারা জানেন রোমানরা এক সময় ইটালির তো পুরা তাদের দখলে ছিল, শুনছি তারা বলে অনেক পিটাপিটি করতো। সেই পিটানির হাত থেকে বাঁচার জন্য মেইনল্যান্ড ইটালির বিভিন্ন জায়গা থেকে, ভ্যানিসের বিভিন্ন জায়গা থেকে তারা এই দ্বীপগুলোতে এসে থাকতো। এখন এই ডেটটা যখন আমার নজরে পড়লো, এই 401 থেকে 500 সাল, তখন আমার মাথার ভিতরে আসলো, হাই খোদা, তো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছে 570 খ্রিস্টাব্দে। তো তার মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মেরও প্রায় 70 বছর আগে থাকতেই এইখানে মানুষ থাকতো, এখানে খালবিল ছিল, এবং এখানে আশা করি ঘর বাড়িও ছিল, কারণ মানুষ তো আর খোলা আকাশের নিচে থাকতো না, ঘর বাড়ি নিশ্চয়ই কিছু একটা ছিল। তো তার মানে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও আরও 50 বছর আগে থাকতেই এখানে মানুষ থাকতো, এই ভ্যানিস নগরীর মানে সৃষ্টি, ভ্যানিস নগরীর সৃষ্টি। তো এই যে খালবিলের উপর এত ঘর বাড়ি দেখেন, আপনারা যে প্রশ্নটা এখন মাথার ভিতর রয়েছে যে জজ ভাই, তো ঠিক আছে খালের কাহিনী না জানলাম, এটা হলো ভ্যানিশিয়ান লেগুন, তারপরে এইখানে 118টা দ্বীপ আছে, এটাও জানলাম আপনার মাধ্যমে, 400টা ব্রিজ আছে, এটাও জানলাম, বড় বড় দ্বীপ আছে যেমন বুরানো মুরানো, এগুলো জানলাম, কিন্তু ভাই এই বাড়িঘর বানাইছে কেমনে ভাই? হ্যাঁ, এটার উত্তর ভাই আমার কাছে নাই, বাড়িঘর বানাইছে কেমনে। আমার কাজ ছিল ভ্যানিস এসে খাল দেখাবো, আমি খাল দেখে গেলাম, প্লাস আপনাদেরকেও দেখিয়েও গেলাম। আর এই বাড়িঘর কেমনে বানাইছে খালের উপরে, এটার জন্য আলাদা ডকুমেন্টারি আছে, অনেক পণ্ডিত লোকের আছে, তার খুব সুন্দর সুন্দর ডকুমেন্টারি বানিয়েছে, 3D 4D ভিজুয়ালাইজেশন দিয়ে। আপনার ওগুলো দেখে নেন, আরও ভালো ধারণা আপনার পেয়ে যাবেন। যাও, যাক, এই আমার কন্যার এখানে বসেছে। এখন আমরা যাচ্ছি হলো, এখানে একটা দ্বীপ আছে, নাম হলো মুরানো, 30-40 মিনিট দূরে, পিয়াজেল রোমা, ওই যে ব্যাপারটা আছে না, ওই যে নৌকা দিয়ে ঘোরাঘুরি করে ক্যানেলের মধ্যে, তো সেই ক্যানেলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, মানে যেখানে গিয়ে ক্যানেলের শেষ হয়েছে, এই নৌকার যে রুট, এই রুট যেখানে গিয়ে শেষ হয়েছে। তো খোঁজ খবর নিয়ে জানলাম যে এখানে এই টোটাল এই ভ্যানিস সিটিতে প্রায় 118টার মতো দ্বীপ আছে, আইল্যান্ড রয়েছে, আর 118টা দ্বীপের উপরে তো আপনার প্রায় 400-র মতো ব্রিজ আছে। তো বিভিন্ন ভিডিওতে আপনারা দেখবেন ওই যে ছোটো ছোটো ব্রিজ আছে না, দেখবেন ব্রিজের এই পার থেকে ওই পারে যায়, এই পুরো শহরের ভিতরে ছোটো মোটো ক্যানেল ভরা। কিন্তু বড় যে আইল্যান্ডগুলো রয়েছে সেখানে যাইতে হলে আপনাকে ওই যে ভ্যানিশিয়ান লেগুন বলে এটাকে, যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা তো ওদের ভাষায় বলে থাকে ভ্যানিশিয়ান লেগুন। তো ওই ভ্যানিশিয়ান লেগুনের যদি আপনি ওই বড় বড় দ্বীপে যেতে চান, আরও অনেক বড় দ্বীপে যেতে চান, তাহলে আপনাকে আবার বিশেষ ধরনের একটা ভ্যাপোরেটো বা লঞ্চা বা ছোট স্পিডবোট জাতীয় বলতে পারেন, যেখানে প্রায় 40-50 জন মানুষ বসার জায়গা রয়েছে। তো এরকম একটা ছোটো মোটো ইসে করে আপনার স্পিডবোটে করে তো দূর দূরান্তে সেই আইল্যান্ডগুলোতে নিয়ে যায়। তো এর মধ্যে 2টা আইল্যান্ডের নাম আমার মনে আছে, একটা হলো মুরানো আর একটা হলো বুরানো। তো আমরা যখন এই পিয়াজেল রোমাতে আসলাম, 3 জনের জন্য 3টা টিকিট কাটলাম, $75 দিয়ে, মানে ইউরোতে, বারবার মুখ দিয়ে ডলার চলে আসে। আর আমার যে হোস্ট ছিল, এখানে গাইড ছিল, তো তার কোনো টিকিট লাগেনি, কারণ সে সেখানকার স্টুডেন্ট। আমরা সেখান থেকে ওই পিয়াজেল রোমা, এটা হলো মেইন লঞ্চ ঘাট, বুঝতে পারছেন, এটা হলো মেইন লঞ্চ ঘাট হলো পিয়াজেল রোমা, আর ওই লঞ্চ ঘাটের পাশেই হলো ট্রেন স্টেশন। তো আপনারা যখন আসবেন ভ্যানিসে, তো আপনাদের সম্ভবত সান্তা লুসিয়া নামক একটা জায়গা আছে, ওইখানে আপনাদেরকে নামাবে। তারপর একটা কাচের ব্রিজ আছে, ওই ব্রিজটা হেঁটে ব্রিজের এই পারে আসলেই আপনি সেই লঞ্চ ঘাট পাবেন পিয়াজেল রোমা। তো সেখান থেকে আমরা প্রথম
প্রথম গেলাম রিয়ালতো ব্রিজের এখানে। তো রিয়ালতো ব্রিজে 2-3টা ভিডিও করেছি, ওখানে অসংখ্য বাংলাদেশের সাথে আমার দেখা হয়েছে যারা ভাসমান দোকানদারি করে। এর উপর বেশ কয়েকটা ভিডিও আছে, আপনারা দেখে নিন। এই যে ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিওটা দেখছেন তার এই প্লেলিস্ট যে ভ্যানিস ইটালি আছে, তো প্লেলিস্টে গেলে আপনারা সেগুলো দেখতে পাবেন। আপনাদের জর্জ ভাই রয়েছে এখন ইটালি সেই ফ্লোটিং সিটি ভ্যানিসে। তো ভ্যানিসে যে রিয়ালতো ব্রিজের আপনারা নাম শুনেছেন কম বেশি, সেই রিয়ালতো ব্রিজের সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে আমার ভিডিওটা করা। ওই পিছনে দেখতে পাচ্ছেন সেই কুখ্যাত রিয়ালতো ব্রিজ। আমরা সেখান থেকে হেঁটে যে আছে না ওই যে সেন্ট মার্ক বাসিলিকা, তো সেন্ট মার্ক বাসিলিকা দেখে টেকে তারপরে প্রায় বিকেল হয়ে গেছে, তখন 3টা-4টা বাজে। তো আমি ডিসিশন নিলাম এক কাজ করি, দূরের যে দ্বীপগুলো আছে এই মুরানো আরেকটা হলো বুরাট, এক কাজ করি ওইখানে যাই দেখি এই ক্যানেল কত দূর গেছে। যেহেতু ভাড়া ফ্রি, এক টিকিট দিয়ে আপনি যত খুশি এই ভ্যাপোরোতে মানে লঞ্চে উঠতে পারবেন, নামতে পারবেন, যেখানে খুশি সেখানে যেতে পারবেন 118টা আইল্যান্ডে। তো এখন ভাবলাম যে আর কবে আসি না আসি বলা যায় না, তো এক কাজ করি দেখি এটা কোন পর্যন্ত যায়। তো আমার ভাতিজারে বললাম যে ভাতিজা আমাদেরকে নিয়ে চলো দেখি সবচেয়ে দূরের এই আইল্যান্ডের নাম কি। সে বললো একটা তো আছে মুরানো, এটা যেতে 40 মিনিটের মতো লাগবে, আরেকটা ছিল বুরানো, ওইটা যেতে আরও 40-50 মিনিটের মতো সময় লাগবে। তবে বুরানোটা অনেক দূরে হয়ে যাওয়াতে আমি আমার ভাতিজারে বললাম তো এক কাজ করো ভাতিজা, অত দূরে যাওয়া যাবে না, রাত হয়ে যাবে, আমাদেরকে তো আবার ফিরেও আসতে হবে। তো এই জন্য তাকে বললাম এক কাজ করি আমরা এই মুরানো, ওইটাও বেশ অনেক দূর, 40-50 মিনিট। তো মনে করেন এই ভ্যাপোরোতে লঞ্চে করে যাবেন, সেটা তো অনেক দূর। আমরা বললাম সেটাতেই যাই। তো এখন ভাতিজারে নিয়ে আমরা রওনা হয়েছি সেখানে। ওইখানে যেতে সম্ভবত আমাদেরকে 2বার চেঞ্জ করতে হয়েছে, ওই ভ্যাপোরেতেও চেঞ্জ করতে হয়েছে, কারণ ওই লং রুটে যে ইগুলো যায় ভ্যাপোরেতেগুলো যায় ওটা একটু ডিফারেন্ট টাইপের, যেটা আপনারা এই ভিডিওতে দেখছেন। এখন আমার মেয়েও চলে আসছে এখানে, দেখছে বাবা মা চলে আসছে, এখন তাকে এখানে আসতে হবে। এখন সেও আইসা এখানে রয়েছে। পানিগুলো কি সুন্দর ঝকঝকে পরিষ্কার, দেখছে নাকি? একদমই না, না এই ময়লা তো স্বাভাবিক ময়লা, কিন্তু কেউ কাগজ টাগজ ফেলে তো দেখে মনে হয় না, বা হলে হতেও পারে, কিন্তু আমি দেখছি ভাই, আমি যা দেখতেছি। ক্যাপ্টেন সাহেব বোট চালাচ্ছেন, আর এখানে বেটে ভিতর অনেক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, তার সুন্দর বসে গেছে। বাইরে মোটামুটি অনেক ঠান্ডা, বুঝছেন? ও আচ্ছা, এটা নিয়ে বিএনএল এই যে টার্মিনালটা ছিল না, একটু জুম করে আমি আপনাদেরকে দেখাই। এই যে লঞ্চ ঘাট যেটা বলে আর কি, ইটালিয়ান ভাষায় একটা সুন্দর নাম আছে, নামটা আমাকে পারো রোজা না কি যেন একটা বলছিল, আমি ভুলে গেছি। তো এটা হলো লঞ্চ ঘাট। এই লঞ্চ ঘাট থেকে ছেড়ে আবার যাচ্ছে হলো আরেক জায়গায়, যেটা আমি আপনাদেরকে বলছিলাম। এখানে যেহেতু কোনো নাই, রাস্তাঘাট নাই, তো কাজে এই লঞ্চের মাধ্যমেই এই ছোটো ছোটো বোট যেগুলো রয়েছে, এই বোটগুলোর মাধ্যমেই তাদেরকে এক স্থান থেকে এক স্থানে, এক জায়গা থেকে আরেক জায়গাতে এই পুরো সিটিতেই যেতে হয়, যেটা আমি আসলে নিজের চোখে দেখে গেলাম। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে জর্জ ভাই যে এখানে যে লঞ্চে উঠে ভাই এটা তো অনেক এক্সপেন্সিভ, এটা তো অনেক এক্সপেন্সিভ কে দেখি। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হলো এখানে যারা লোকাল লোকজন, তো তাদের প্রত্যেকের আইডি কার্ড আছে। তো আইডি কার্ড দিয়ে তারা যখন একটা কার্ড কাটে, ট্রাভেল কার্ড, সেটা থাকে 1 মাসের জন্য ভ্যালিড হয়। 1 মাসের জন্য ভ্যালিড হওয়ার কারণে, 1 মাসের জন্য ভ্যালিড হওয়ার কারণে তো তাদেরকে খুব একটা সমস্যা হয় না, 1 মাস পর্যন্ত ভ্যালিড থাকে এটা। আর এই কার্ডটা হলো 27 ইউরো বর্তমানে, আমি যেটা দেখলাম অনেক বাঙালি ভাইদের সাথে কথা বলতে, তারা বলছে এটা হলো 27 ইউরো। তো 27 ইউরোতে একটা কার্ড কেটে নিলে আনলিমিটেড টাইম পর্যন্ত এই যে ভ্যাপারোতো, তো এটার নাম হলো ভাপারেতো। তো এই ভাপারেতো দিয়ে মানুষজন কী করে যাতায়াত করে, $27 একটা কার্ড দিয়ে প্রতি মাসে আনলিমিটেড টাইম পর্যন্ত যাতায়াত করে। কী অবস্থা! তো এই যে আমার আরেক বোন আছে, উনি আবার বাংলাদেশে থাকে। আমি যখন ব্লগ করতেছি দেখি উনিও চলে এসেছে, আমার বোনেরও দেখা দিলাম, বেচারা দিন গুনতেছে কবে আসবে। তো চলে আসবে 2-1 বছরের ভিতরে, মনে বেশি সময় লাগবে না, তারও সময় ঘনে এসেছে হজে যাওয়ার। তারও হজে যাওয়ার মানে কি আমেরিকাতে আসা। আর ভিডিওটা করছি আমি সেই ভ্যানিস ক্যানেল থেকে। হ্যাঁ, এটার নাম হলো ক্যানেল। তবে দেখতে কিন্তু অনেক মোটামুটি নদী বলা যায়, কিন্তু এটা ক্যানেল নাম দিয়েছে কেন আমি জানি না। দেখতে আমাদের যে বুড়িগঙ্গা নদী আছে না বাংলাদেশে, ঢাকা শহরে যে বুড়িগঙ্গা নদী আছে, বুড়িগঙ্গা নদীর চেয়ে তো যথেষ্ট চড়া, অনেক চড়া। বুড়িগঙ্গা নদী তো এত চড়া না। ওই যে দেখছেন একটা দ্বীপ দেখা যাচ্ছে ওখানে, তো ওইখান থেকে এই পর্যন্ত যদি আপনি তাকান, তো এটা কি বুড়িগঙ্গা নদী দেখছো কোনোদিন? বাংলাদেশের ঢাকার বুড়িগঙ্গা নদীর নাম শুনছো? শুনছি তো।
আমার তো মানে বুড়িগঙ্গা নদীর চেয়ে এটা অনেক বড়, আমি তো গেছি অনেকবার। তো বুড়িগঙ্গা নদীর চেয়ে যদি বড় হয় এটাকে ক্যানেল বলে কেন? এটা তো নদী বলতে পারবে, অনেক বড় না, এটা তো নদীর মতোই। এখানে কি মানুষ গোসল করতে পারে এই পানিতে? নিষেধ, কারণ এখানে এটা পরিষ্কার না তো। বাট আমার ইচ্ছা, আমি গোসল করব, সমস্যা কি? পারবেন না বুঝতা, হ্যাঁ? জরিমানা করে দিব। তা আমাকে নিয়ম নাই। এই জন্য আমি কাউকে দেখিনি গোসল করতে লেগে, নিয়ম নেই। লরেন, তুমি কি জানো ইউ ডিড নট হ্যাভ এনি টিকেট? ওয়্যার ইজ ইউর টিকেট? ওয়্যার ইজ ইউর টিকেট? ওয়্যার ইজ ইউর টিকেট? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি থাকো, আমার মেয়েটা এত দুষ্ট যা বলার মতো না। তো এখন আমরা যাচ্ছি সেই পুরানো দেখার জন্য। আর ওই যে ওখানে, ওটা হলো মেন টাউন নাকি? ওই যে গাড়ি চলতেছে ওই সাইডটা। তো এরকম 30 মিনিট পর্যন্ত আমাদের থাকতে হবে। এখন পর্যন্ত অলরেডি 12 মিনিট হয়ে গেছে, আরও আছে 18 মিনিটের মতো। কখনো যে এই ফ্লোটিং সিটি ভ্যানিস আসবে চিন্তা করতে পারিনি, কেমনে কেমনে চলে এলাম জানি না, বুঝছেন। তো আজকে হলো 15 তারিখ, আমি কালকে চলে যাচ্ছি হলো 16 তারিখ চলে যাব আমি মিলান, ইটালির আরেকটা শহরের নাম মিলান। তারপরে মিলান থেকে চলে যাব হলো সুইজারল্যান্ডের দিকে, সুইজারল্যান্ড থেকে যে যাবো আবার ফ্রান্স থেকে আবার রোম হয়ে ফিরে যাব দেশে, নিজের ঘরে ফিরে যাব। তো এখানে মনে হয় আরেকটা আসছে, স্টেশন আসছে, আমি জানি না স্টেশনটা কোথায়। ও আচ্ছা, এই স্টেশনটা পড়ছে যে ওই সাইডে আরেকটা স্টেশন আছে। আমি নিচটাও আপনাদেরকে একটু দেখাই নিয়ে আসি, যারা নিচটা দেখতে চাইছেন। ও আচ্ছা, সুন্দর আপনারা চেয়ার রয়েছে এখানে, ভালো প্লাস্টিকের চেয়ার আছে, বেশ শক্তই, কোনো সমস্যা নাই, বুঝতে পারবেন। এবং বাইরে যে প্রচণ্ড বাতাস ছিল না, ওখানে যখন আমি ছিলাম প্রচণ্ড বাতাস ছিল, কিন্তু ভিতরে মোটামুটি চারদিক গ্লাস করা, তো ভিতরে কোনো বাতাস ঢুকে না, চারদিক খুব সুন্দর গ্লাস করে, একেবারে পুরোটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, গ্লাস করে দেখাচ্ছি, একেবারে সুন্দর গ্লাস করা, একদম শক্ত গ্লাস করা, বুঝছেন। তো যার ফলে বাতাস টাতাস আসে না, এবং যথেষ্ট গরম, এখানে গরম কি মানে ঠান্ডা লাগবে না অন্তত। এই হলো ফ্লোর মনে হইতেছে কংক্রিট একেবারে ঢালাই করে দিছে, ফ্লোর মনে হয় সিমেন্ট দিয়ে একেবারে ঢালাই করে দিছে, হ্যাঁ সিমেন্ট দিয়ে ঢালাই করে দিছে। আর এই ধরনের যে বোর্ডগুলো আছে এগুলোর ভিতরে কোনো বাথরুম টাথরুম থাকে না, তো কাজে আপনাদের টাঙ্কি খালি করতে হলে, বুঝছেন, টিপি দিতে হলে ওই বাইরে থেকে দিয়ে এসে, নাহলে কিন্তু ভাই আরেক ঝামেলা, বুঝছেন। তো ওই সেটটা তো দেখালাম, এখন আমি এই সেটটা দেখা নিয়ে, সেই স্টেপ আছে সুন্দর করে নাম মিলে দিয়া। তো দিস তোমরা এখানে এসে বসছো, ইউ ওয়ান্ট টু সিট, তুমি এখানে বসো। আচ্ছা তাহলেই করো, আমি একটু বসো, একটু বসে আবার ওখান থেকে চলে যাও। এই যে এখানে বলবেন আমি, চলেন আরেকটু দেখা নিয়ে আসেন ভিতরটা। এখানে পিছনে সিট আছে, চাইলে আপনি পিছনে বসতে পারবেন। এটা হলো এই বোটের একদম পিছনে চলে আসে। এটা বাংলাদেশের স্পিড বোট আছে না, বাংলাদেশের স্পিড বোটের মতো। এখন জানি না কয়টা মোটর আছে এখানে, সেটা তো চলছে ভালোই, তবে অনেক নিচু, দেখতে পাচ্ছেন, অনেক নিচু, একেবারে বাংলাদেশের ছোটোখাটো লঞ্চ